সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের আলোচনা হবে তোমাদের টেক্সট বইয়ের 310 থেকে 315 পৃষ্ঠা, আর একটি পর্বের মধ্যেই আসলে সমস্ত উত্তর বিশ্লেষণ করব। আসলে এটা একটা নমুনা প্রশ্ন। তোমাদের বইতে যদি দেখো, বইয়ের পিছনে টেক্সট বই যেটা 310 পৃষ্ঠা থেকে 315 পৃষ্ঠা, অর্থাৎ এই 310 থেকে 315 পৃষ্ঠার মধ্যেই তোমার সেই নমুনা প্রশ্নপত্র আছে। নমুনা প্রশ্নের মধ্যে আসলে এমসিকিউ, সংক্ষিপ্ত প্রশ্ন, সত্য মিথ্যা, শূন্যস্থান পূরণ, 1 মার্কের প্রশ্ন, 2 নম্বরের প্রশ্ন, হ্যাঁ, ম্যাচিং, এরকম, যাতে তোমাদের আসলে একটা ফাইনাল পরীক্ষায় যত রকমের নিয়ম আসে সেরকম নিয়ম দিয়েই কিন্তু একটা নমুনা প্রশ্ন। আসলে অনেকেই নমুনা প্রশ্নপত্র দেখো না, কিন্তু তোমাদের জন্য কিন্তু এই নমুনা প্রশ্নপত্রটি অতীব গুরুত্বপূর্ণ একটা টপিকস। কাজেই তোমরা যদি ভিডিওটি মনোযোগ সহকারে দেখো, তাহলে কিন্তু সমস্ত উত্তর, যদিও ভিডিওটা একটু বড় হবে, তারপর আমি সমস্ত উত্তর কিন্তু একটা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। কাজেই তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। তার প্রথমেই ভিডিওর শুরুতে তোমাদের দেখাবো তোমাদের সিলেবাসে কী আছে। সে সিলেবাসে আছে তোমার, দেখো, 2 নম্বর চ্যাপ্টার সময় ও গতি, পরিবেশের গঠনে পদার্থের ভূমিকা, পরিবেশের সংকট, উদ্ভিদ ও পরিবেশের সংরক্ষণ, পরিবেশের জনস্বাস্থ্য। আর তোমাদের প্রথম বা দ্বিতীয় ইউনিটে আছে তাপ, আলো, পরমাণু অণু, রাসায়নিক বিক্রিয়া, মানুষের খাদ্য। এগুলিও কিন্তু এই পরীক্ষায় থাকবে। অর্থাৎ লাল এবং নীল রঙে যে চ্যাপ্টারগুলি, সেগুলি তোমার এই ফাইনাল পরীক্ষার সিলেবাস। আর আমি একসাথে যদি দেখিয়ে দিই সিলেবাসটি, যে তাপ, আলো, এখানে কোন অধ্যায় থেকে কত নম্বর থাকবে সেই সম্পূর্ণ ডিটেলস দেখিয়ে দিচ্ছি। এখন সরাসরি চলে যাব আমরা। এই যে দেখো পৃষ্ঠা দেখতে পাচ্ছ, প্রশ্নের নমুনা এইটাই কিন্তু আমরা সম্পূর্ণটা সলিউশন করেছি। এখানে তোমাদের সেই কাঙ্ক্ষিত 6টা পৃষ্ঠায় যত রকমের প্রশ্ন আছে, যেমন এই আমরা যদি আবার দেখি, এটা 1 নম্বর, 2, 3, 4, 5, 6, এই 6টা পৃষ্ঠায় যত রকমের তোমার প্রশ্ন আছে, সমস্ত প্রশ্নের উত্তরে আমি এখন দেখিয়ে দেবো। যাক, প্রথমে আর দেরি করবো না, তাই একটু বড় করে দেখিয়ে দিচ্ছি প্রশ্নগুলি এক এক করে। প্রশ্নগুলি তোমরা দেখতে পাচ্ছ নমুনা। এরপরে 7 নম্বর, 8 নম্বর, এই 9 নম্বর, 10 নম্বর, 11, 12 নম্বর পর্যন্ত প্রশ্ন আছে। আমরা সরাসরি প্রথম প্রশ্ন দেখব। 1 নম্বর, জ্বর হয় কোন রোগীর শরীরের উষ্ণতা পাওয়া গেল 104 ডিগ্রি ফারেনহাইট, উষ্ণতা সেলসিয়াস থার্মোমিটার মাপলে সেই মান কত? আমরা যদি দেখি সেই মান হয় কত, 40 ডিগ্রি সেলসিয়াস। একটি থার্মোমিটার দিয়ে সবচেয়ে কম উষ্ণতা অর্থাৎ -1 ডিগ্রি ও সবচেয়ে বেশি উষ্ণতা 99 ডিগ্রি মাপা যায়। ওই থার্মোমিটার একটি করে মোট কয়টি ঘর পাওয়া যায়? 100টি ঘর। ঠিক আছে। এরপরে সমতল আয়নার সঙ্গে লম্বভাবে কোনো আলোকরশ্মি ওই আয়নার উপর আপতিত হলে প্রতিফলন কোণের মান কত? 0 ডিগ্রি। তারপরে আমরা পরের প্রশ্ন যাব। রংধনু সৃষ্টির কারণ হচ্ছে আলোর বিচ্ছুরণ। 1 থেকে 4 পর্যন্ত আমরা কিন্তু দেখিয়ে দিলাম। এই 1, 2, 3, 4 রংধনু সৃষ্টির কারণ। 5, সূর্যের আলো 12 ঘন্টা কম স্থায়ী হলে নিচের কোন উদ্ভিদের বৃদ্ধি ভালো হয়? আমরা যদি দেখি কোন উদ্ভিদের বৃদ্ধি ভালো হয়, ঢেঁড়স। নিচের কোন বর্তনী চিত্রটি উপরে দেওয়া চিত্রটির জন্য ঠিক? চিত্র আমরা ইতিমধ্যে দেখেছি। তারপর তোমাকে চিত্রটি আবার বর্তনী মূল সি, মানে তৃতীয় বর্তনী আমরা যদি একটু দেখে আসি আবার তোমাদের সুবিধার্থে। হ্যাঁ, এই যে তৃতীয় ওয়াই বি সি, অর্থাৎ এই বর্তনীটা দেওয়া। তাহলে আমার পরের প্রশ্ন হচ্ছে 7 নম্বরের প্রশ্ন। চুম্বকত্বের নিশ্চিত পরীক্ষা কোনটি? হ্যাঁ, শুধুমাত্র বিকর্ষণ ধর্মের পরীক্ষা। একটি দণ্ডচুম্বকে 3টি টুকরো করা হলো, তাইলে এখানে 3টি টুকরাতেই চুম্বক থাকবে। এরপরের প্রশ্ন হচ্ছে তোমার 9 নম্বরের প্রশ্ন। 9 নম্বর, তড়িৎচুম্বক শক্তি বৃদ্ধি নিচের কোন ক্ষেত্রে সর্বাধিক? ডি নম্বর। তারের পাক সংখ্যা ও তড়িৎ প্রবাহ মাত্রা একসঙ্গে বাড়ানো হলে। কোনো বস্তুকণার উপর 3 নিউটন বল প্রয়োগ করলে ফলে বস্তুকণাটি বল প্রয়োগের দিকে 12 মিটার সরে গেলে মোট কাজ 12 গুণন 3, অর্থাৎ 3 × 36 জুল। উত্তর 36। স্ক্রু ড্রাইভারের গতি নিচের কোন গতির উদাহরণ? এটা হচ্ছে মিশ্র গতির উদাহরণ। তারপরে 12 নম্বর, জিঙ্ক আয়ন ও ফসফেট মূলক দিয়ে গঠিত যৌগের সংকেত হচ্ছে জিঙ্ক ফসফেট। ZnO3PO4 জিঙ্ক ফসফেট। এরপরের প্রশ্ন যদি আমরা দেখি 13, 14, 15, নিচের কোন মৌলটি জীবকোষে গঠিত হওয়া
অসম্ভব। অ্যালুমিনিয়াম, সিলিকন, সোনা, কার্বন। আমরা যদি দেখি আসলে 13 নম্বরের প্রশ্ন, এই বিক্রিয়াটি কী ধরনের বিক্রিয়া? বিক্রিয়াটি প্রতিস্থাপন বিক্রিয়া। এরপরে 14 নম্বর, ভিনেগারের মধ্যে কিছুটা খাবার সোডা মেশানো হলে এর ফলে ভিনেগারের কী হয়? অম্লিক ধর্ম হ্রাস পাবে। এরপরের প্রশ্ন, নিচের কোন মৌলটি ছাড়া জীবকোষ গঠিত হওয়া অসম্ভব? এটা হচ্ছে কার্বন। তারপরে চুল, নখ, চামড়া ও পেশির অপরিহার্য উপাদান হলো কোনটি? প্রোটিন। এরপরের প্রশ্ন, ক্লোরিন উপরে 35, নিচে 17, পরমাণুর ক্রমাঙ্ক, নিউটন সংখ্যা যথাক্রমে মান হলো। ক্রমাঙ্ক মানে প্রোটন সংখ্যা 70, মানে সিরিয়াল যত আর কি, আর নিউটন সংখ্যা হচ্ছে 35 - 17, অর্থাৎ 18। কোন পলিমারটি বায়োডিগ্রেডেবল? মাংসপেশির প্রোটিন। এরপরে 19, লোহিত কণিকার হিমোগ্লোবিনের কাজে কোন ধাতুর আয়ন অপরিহার্য? আয়রন। এরপরে গিয়ে এমন একটি খাদ্য উপাদান যা থেকে শক্তি পাওয়া যায় না, সেটি হলো ভিটামিন। এরপরের প্রশ্ন, অ্যানিমিয়া হলো কি? অ্যানিমিয়া হলো তোমার লোহার অভাবজনিত রোগ। এরপরে একটি সংশোধিত খাদ্য হলো কি? কোল্ড ড্রিঙ্কস। এটা 22 নম্বর, কাণ্ডের যে জায়গা থেকে শাখা বা পাতা বের হয় সেই জায়গাটি হলো কি? সেই জায়গাটি হলো পর্ব। তারপর ফুলের যে অংশটি ফলে পরিণত হয় সেটি হলো কি? সঠিক হচ্ছে ডিম্বাশয়। আমি কিন্তু বিশ্লেষণ দিয়েছি, বিশ্লেষণগুলি তোমরা ভালো করে দেখে নেবে। সাধারণ মাছি ছড়া এমন একটি রোগের নাম কি? এমন একটি রোগ হচ্ছে টাইফয়েড। ইনফ্লুয়েঞ্জা হলো একটি বায়ুবাহিত রোগ। এরপরে আমরা চলে যাব 2 নম্বরের প্রশ্ন, নিচের যে কথাটি ঠিক তার পাশে টিক চিহ্ন, যে কথাটি ভুল তার পাশে ক্রস চিহ্ন। তোমরা বইটি বের করে সাথে সাথে কিন্তু আমার সাথে মিলিয়ে নিতে পারো তোমরা কোন উত্তরটি ঠিক হবে, কোন উত্তরটি ভুল হবে। মশা কল মতো ফলের রস পান করে, তোমরা এই ব্যাখ্যাটা দেখে নেবে। এটা ঠিক, এটা ভুল। কারণ পুরুষ মানুষ সাধারণত ফুল, ফল, উদ্ভিদের রস খেয়ে বেঁচে থাকে, কিন্তু স্ত্রী মশা রক্ত গ্রহণ করে। কারণ ডিম তৈরির জন্য আমি একটা ব্যাখ্যা বলে দিলাম, বাকিগুলি তোমরা পড়ে নেবে। সাধারণ মাছি খাদ্য বা পানীয়তে মলত্যাগের মাধ্যমে রোগ ছড়ায়, এটা ঠিক। তারপরে সস্তার খাবারে মেশানো বেশির ভাগ রং আলকাতরার মতো জিনিস দিয়ে তৈরি, এটা ঠিক। তারপরে গিয়ে হলো তোমার জন্মগত ত্রুটিও মানসিক সমস্যার কারণ হতে পারে, এটা ঠিক। তারপরের প্রশ্ন, আমাদের 4 নম্বরের প্রশ্ন কিন্তু হয়ে গেল। টিকাদানের মাধ্যমে জল বসন্তকে পৃথিবীর বুক থেকে পুরোপুরি নির্মূল করা সম্ভব হয়েছে, এটা ঠিক না ভুল? ভুল। কারণ টিকাদান জল বসন্ত প্রতিরোধে একটি কার্যকর উপায়, কিন্তু ফাইলে স্পষ্টভাবে বলা হয়েছে জল বসন্ত এখনও পৃথিবী থেকে সম্পূর্ণরূপে নির্মূল হয়নি। ফ্লোরাইডের প্রভাবে হাতের তালুতে খসখসে উঁচু উঁচু ছোপ দেখা যায়, এটা ভুল। তারপরে তোমার কলেরা একটি বায়ুবাহিত রোগ, এটাও ভুল। তোমার কী হলো, অনেকগুলো খাদ্য শৃঙ্খলা একে অন্যের সঙ্গে যুক্ত হয়ে খাদ্য জল তৈরি করে, এটা ঠিক। তারপরের প্রশ্ন, তাপমাত্রা কমলে ব্যাপন তাড়াতাড়ি ঘটে, এটা ভুল। আমের বীজ একটি বীজপত্র থাকে, এটা ভুল। তারপরে কী হলো তোমার, মটর গাছের কাণ্ডের পর্ব থেকে বেরোনের মূল বেয়ে উপরে ওঠে, এটা ভুল। ব্যাখ্যাটা আবার বলছি, ভালো করে পড়ে নেবে। মূলে ও পর্বে ওই পর্ব মধ্যে থাকে, এটা ভুল। তারপরে গিয়ে হলো তোমার পরের প্রশ্ন, প্রক্রিয়াজাত খাবারের তুলনায় প্রাকৃতিক খাবারের পুষ্টিগুণ কম, এটা ভুল। তারপর একটি খাদ্য থেকে একাধিক খাদ্য উপাদান পাওয়া যেতে পারে, এটা ঠিক। তারপরে শক্ত দড়ির মতো টেন্ডন ও লিগামেন্ট প্রোটিন দিয়ে তৈরি, এটা ঠিক। ব্যাপনের সময় অণুরা কম গাঢ় অংশ থেকে বেশি গাঢ় অংশের দিকে ছড়িয়ে পড়ে, এটা ভুল। এরপরের প্রশ্ন হচ্ছে তোমার শূন্যস্থান পূরণ, অর্থাৎ আমাদের 2 নম্বরের প্রশ্ন হয়ে গেল। এবার 3 নম্বরের প্রশ্ন, শূন্যস্থান। পদার্থের অবস্থা পরিবর্তন সময় পদার্থের ড্যাশ অপরিবর্তিত থাকে, পদার্থের উষ্ণতা অপরিবর্তিত থাকে। 2 নম্বর, দুটি ভিন্ন উষ্ণতার পদার্থ সংস্পর্শে থাকলে কোন পদার্থে তাপ গ্রহণ করবে আর কোন পদার্থে তাপ ছাড়বে তা পদার্থ দুটির কিসের উপর ডিপেন্ড করে? পদার্থটি উপাদানের উপর ডিপেন্ড করে। তারপরে প্রশ্ন, সূর্য থেকে আসা আলোক রশ্মিকে ড্যাশ আলোক রশ্মি বলা যেতে পারে, সমান্তরাল রশ্মি বলা যেতে পারে। সূর্য থেকে আসা, তারপরে তুমি স্থির হয়ে দাঁড়িয়ে আছো, তোমার কাছ থেকে কোনো আয়নাকে 1 মিটার দূরে সরিয়ে নেওয়া হলো, তোমার প্রতিবিম্ব তোমার কাছ থেকে ড্যাশ মিটার দূরে সরবে, 2 মিটার দূরে সরবে, অর্থাৎ দ্বিগুণ হবে। এরপরের প্রশ্ন, একটি দণ্ডচুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য 7 সেন্টিমিটার হলে চৌম্বক দৈর্ঘ্য কত সেন্টিমিটার হবে? 6.3, কারণ 0.9 × 7, 0.9 দ্বারা গুণ করলে 6.3। তারপরে কোনো একটি সেলের রাসায়নিক শক্তি ড্যাশ শক্তিতে পরিণত হয়, তড়িৎ শক্তিতে পরিণত হয়। এরপরে 7 নম্বরের প্রশ্ন, কয়লা এক গুরুত্বপূর্ণ জ্বালানি, জীবাশ্ম জ্বালানি। 8 নম্বরের প্রশ্ন, ক্রিয়া ও প্রতিক্রিয়া বল সর্বদা দুটি ভিন্ন বস্তুর উপর প্রযুক্ত হয়। তারপরের প্রশ্ন,
নয় নম্বরের প্রশ্ন, প্রোটিন ও ইলেকট্রন, প্রোটন ও ইলেকট্রন যথাক্রমে ড্যাশ ও ড্যাশ তৈযুক্ত কণা, ধনাত্মক ও ঋণাত্মক তৈযুক্ত কণা। নাইট্রেট, সালফেট ও কার্বনেট মূলকের সংকেত হলো যথাক্রমে NO3-, SO4-2-, CO3-2-। এরপরের প্রশ্ন 9 নম্বরে, স্নায়ুর মধ্যে দিয়ে সংকেত যাওয়া আসা প্রয়োজন হয় কি কি? পটাশিয়াম, সোডিয়াম ও ক্লোরাইড আয়ন। এরপরে কোনো দ্রবণের pH 10 হলে দ্রবণটি ক্ষারীয় প্রকৃতির, অর্থাৎ 7-এর চেয়ে বেশি হলে সেটা ক্ষার হবে, 7-এর চেয়ে কম হলে সে হবে অম্লীয়। এরপরের প্রশ্ন হচ্ছে তোমার, পাতিলেবুর টক স্বাদের জন্য দায়ী হলো সাইট্রিক, ম্যালিক ও অ্যাসকর্বিক অ্যাসিড। 3টে অ্যাসিডের কথা বলা আছে। এরপরের প্রশ্ন, পাকস্থলীর রসের pH 1, তাই বলা যায় যেটি যথেষ্ট ড্যাশ প্রকৃতির, অ্যাসিডিক প্রকৃতির। এরপরে গলগণ্ড বা গয়টার রোগে ড্যাশ গ্রন্থি ফুলে ওঠে, থাইরয়েড গ্রন্থি ফুলে ওঠে। ড্যাশ জাতীয় যৌগ, রাসায়নিক জাতীয় যৌগ বহু সংখ্যক ছোট ছোট অণু জুড়ে তৈরি হয়। এরপরের প্রশ্ন হচ্ছে, চর্বি বা উদ্ভিজ্জ তেলকে কৌষ্টিক ক্ষার সহ গরম করে ড্যাশ তৈরি করা হয়, সাবান তৈরি করা হয়। একই উষ্ণতায় হালকা অণুদের চেয়ে ভারী অণুদের ব্যাপনের হার কম। এরপরে প্রশ্ন, চুল ও নখে ড্যাশ প্রোটিন থাকে, কেরাটিন প্রোটিন থাকে, চলে গুলে যায় এমন একটি ভিটামিন হলো ভিটামিন বি। তারপরের প্রশ্ন হচ্ছে 21, ড্যাশ পত্রবৃন্তকে কাণ্ডের পর্বের সঙ্গে যুক্ত করে পত্রমূল। তারপরের প্রশ্ন 22 নম্বর, পরাগধানীতে থাকে ড্যাশ পরাগরেণু। তারপরের প্রশ্ন, একটি সরল ফল হলো ড্যাশ, আম একটি সরল ফল। তারপরে 24, দোপাটি হলো ড্যাশ ফুল, দোপাটি হলো অধৈর্য ফুল, অর্থাৎ এটা অধৈর্য ফুল বলা হয়, পরিবারের একটি ফুল। দোপাটি বালচামিনাসি পরিবারের একটি। যাই হোক, এরপরের প্রশ্ন হচ্ছে তোমার, একই উষ্ণতায় গ্যাসীয় অবস্থায় সে তরল ব্যাপন ঘটে বেশি। তারপরের প্রশ্ন, আবহাওয়া দীর্ঘ সময় গড় অবস্থাকে ড্যাশ বলে, জলবায়ু বলে। তারপরে একটি অতি বৈচিত্র্যের দেশের নাম লেখো। একটি অতি বৈচিত্র্যের দেশ হচ্ছে ভারত। মূলযুক্ত উদ্ভিদ মাটির ড্যাশ ক্ষমতা বাড়াতে সাহায্য করে, ধারণ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। পরের প্রশ্ন 29, মাছি দ্বারা সংক্রমিত একটি রোগ হলো কি? কলেরা। তারপরে 30 নম্বর, আঘাতপ্রাপ্ত রোগাক্রান্ত বিভিন্ন অঙ্গের ছবি তুলতে ড্যাশ রশ্মি, এক্সরে রশ্মি ব্যবহার করা হয়। পুরুষ মশার প্রোবসিস্টির ড্যাশ বোতা। তারপরে মশা হলো ড্যাশ বাহক, জৈব বাহক। তারপরে বীজের তেল মেশানো সর্ষের তেল খেলে ড্রপসি নামে একটি রোগ হয়। শিয়াল কাটা বীজের তেল মেশানো জল খেলে। তাহলে এই ছিল আমার হলো 3 নম্বরের প্রশ্ন। এবার 4 নম্বরের প্রশ্ন, বেমানান শব্দ বা নামটি খুঁজে বের করো। এটা প্রতিটা একটা হবে, প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ভিটামিন। তারপর পোলিও, কলেরা, ম্যালেরিয়া, ডায়রিয়া, এরকম করে আছে। আমরা একটা একটা করে দেখি। প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ভিটামিন। বেমানান, প্রোটিন দেহ গঠনে সাহায্য, খাদ্য উপাদান। ফ্যাট দেহে শক্তি যোগায়, দেহ গঠনে সাহায্য করে। কার্বোহাইড্রেট দেহের প্রধান শক্তি দেওয়া খাদ্য। ভিটামিন দেহের স্বাভাবিক বৃদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতা সাহায্য করে। তাহলে বেমানান হচ্ছে ভিটামিন। এরপরের প্রশ্ন, পোলিও, কলেরা, ম্যালেরিয়া, সাধারণ ডায়রিয়া। বেমানান শব্দ হচ্ছে তোমার কোনটি? পোলিও ভাইরাসজনিত রোগ, কলেরা ব্যাকটেরিয়াজনিত রোগ, ম্যালেরিয়া প্লাজমোডিয়াম নামের পরজীবী কারণে হয় এবং মশার মাধ্যমে ছড়ায়, ডায়রিয়া বিভিন্ন জীবাণুর কারণে হতে পারে। তাহলে উত্তর হবে এখানে ম্যালেরিয়া রোগ জীবাণু পরজীবী, অর্থাৎ এটি ভাইরাস বা ব্যাকটেরিয়া নয়। বেমানান শব্দটি হলো ম্যালেরিয়া। এরপরের প্রশ্ন 3 নম্বর, আত্মসচেতনতা, মানসিক অবসাদ, মনোযোগহীনতা, মানসিক উদ্বেগ। বেমানান শব্দ নামটি খুঁজে বের করো। এর মধ্যে বেমানান শব্দটি হলো আত্মসচেতনতা, কারণ আমরা যদি মানসিক অবসাদ, মনোযোগহীনতা, মানসিক উদ্বেগ, এখানে মানসিক সমস্যা অবস্থা হিসেবে ধরা হয়েছে, কিন্তু আত্মসচেতনতা হলে মানুষের একটি চরিত্রগত বৈশিষ্ট্য। এরপরে 4 নম্বর, বীজত্বক, বীজপত্র, ফলত্বক, ভ্রূণাক্ষ। বেমানান শব্দ নামটি খুঁজে বের করো। বেমানান শব্দটি হচ্ছে তোমার কি হলো? ফলত্বক। এরপরের প্রশ্ন হচ্ছে তোমার 5 নম্বর, মূলা, আলু, বিট, গাজরের। বেমানান শব্দটি হচ্ছে কি? এর মধ্যে আলুই বেমানান আলাদা, কারণ আলু হলো পরিবর্তিত গর্ভস্থ কাণ্ড, আর বাকিগুলি কিন্তু মূল, বিট, গাজর মূলের অংশ। বেমানান হচ্ছে আলু। এরপর 6 নম্বরের প্রশ্ন, সাইবেরিয়া বাঘ, হাতি, গঙ্গার শুশুক, কস্তুরী মৃগ। এর মধ্যে বেমানান হচ্ছে তোমার গঙ্গার শুশুক। এরপরে 7 নম্বর, শিয়াল কাটা, বীজের খেসারির ডাল, দুধ, মেটানিল ইয়োলো। বেমানান শব্দটি হচ্ছে কি? বেমানান শব্দটি হচ্ছে মেটানিল ইয়োলো, অর্থাৎ এটাই ফাইনাল অ্যান্সার। এরপরে আমরা চলে যাব 5 নম্বরের প্রশ্ন, অর্থাৎ স্তম্ভগুলোর মধ্যে সম্পর্ক স্থাপন করো। পটাশিয়াম পরমাণু, এর মধ্যে কোনটি একটি ইলেকট্রন ছেড়ে দেয়? আমরা যদি দেখি পটাশিয়াম পরমাণু হচ্ছে
এর সাথে কি একটি ইলেকট্রন ছেড়ে দেয়, ক্যাটায়ন দেয়। আমরা একটু উত্তরটা দেখে এটাকে দাগ কাটি। পটাশিয়াম পরমাণু একটি ইলেকট্রন ছেড়ে দেয় এবং সেটা কি হয়, ক্যাটায়ন দেয়, একটি ইলেকট্রন দেয় এবং এটা ক্যাটায়ন। তারপরে জিঙ্ক 2+, ক্লোরিন মাইনাস। তাহলে জিঙ্ক, এটা হচ্ছে জিঙ্কের সঙ্গে দুটি ক্লোরিন আয়ন যুক্ত হয়, জিঙ্ক হচ্ছে দুটি ক্লোরিন আয়ন যুক্ত হয়। কোথায় আছে, তাহলে তোমার আয়োডিন কস্টার সংখ্যা অনুপাতে মিথাইল কৃত্রিম পলিমার পিএইচ প্রায় 1। হ্যাঁ, তাহলে জিঙ্ক ক্লোরিন আয়ন, জিঙ্কের সাথে দুটি ক্লোরিন আয়ন যুক্ত হয়, জিঙ্ক ক্লোরাইড এবং জিঙ্ক ক্লোরাইড তৈরি হয়। তাহলে তোমার এখানে জিঙ্ক ক্লোরাইড এটা আছে। আর কোষ্ঠিক ক্ষার, আয়োডিন অভাব। আচ্ছা, আমরা প্রশ্নটা আবার একটু দেখে আসি, দেখি কী আছে। তোমার কী হলো, পটাশিয়াম পরমাণু, এটাকে বলছিলাম যে একটি ইলেকট্রন ছেড়ে দেয়, তারপরে এটা ক্যাটায়ন দেয়, ঠিক আছে। এরপর জিঙ্ক ও ক্লোরিন আয়ন, হ্যাঁ, জিঙ্ক ও ক্লোরিন আয়ন প্রাকৃতিক পলিমার কোষ্ঠিক ক্ষার, মিথাইল অরেঞ্জ কৃত্রিম পলিমার পিএইচ প্রায় 1। আচ্ছা, আমরা থাইরয়েড চর্বি সেটা যদি দেখে আসি, থাইরয়েড চর্বি গয়টার, থাইরয়েড চর্বির সাথে যদি থাইরয়েড গ্রন্থি আয়োডিন অভাবে থাইরয়েড গ্রন্থির অস্বাভাবিক বৃদ্ধি পায়, গয়টার হতে পারে। থাইরয়েড গ্রন্থি আয়োডিনের অভাব, তাহলে এটা এবং গয়টার হয়। গয়টার মানে এই 6 নম্বরে আছে, ঠিক আছে, এই 6 নম্বর। তারপরে চর্বি, চর্বি যদি চর্বির সাথে দেখি, চর্বি সঙ্গে কোষ্ঠিক ক্ষার ব্যবহার করে সাবান প্রস্তুত করা হয়। তাহলে কোষ্ঠিক ক্ষার, কোষ্ঠিক ক্ষার মানে এই যে এটা কোষ্ঠিক ক্ষার আর এটা হচ্ছে সাবান। তারপরে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড, লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড অনুযায়ী পিএইচ প্রায় 1, লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড পিএইচ প্রায় 1 সম্পর্কে দেওয়া আছে এবং অম্ল নীল লিটমাসকে লাল করে, এবং নীল লিটমাসকে সে লাল করে। জিঙ্ক ক্লোরাইড বায়োডিগ্রেডেবল, এই যে লাল লাল করে, ঠিক আছে। এরপরে নাইলন, নাইলনের সাথে কৃত্রিম পলিমার, নাইলনটা হচ্ছে কৃত্রিম পলিমার, হ্যাঁ, কৃত্রিম পলিমার, এই যে কৃত্রিম পলিমার। আর এর সাথে হচ্ছে সাধারণভাবে এটি নন বায়োডিগ্রেডেবল, হ্যাঁ, নন বায়োডিগ্রেডেবল, অর্থাৎ কৃত্রিম পলিমারের সাথে নন বায়োডিগ্রেডেবল, ঠিক আছে। এরপরে হচ্ছে তোমার স্টার্চ বা শ্বেতসার, স্টার্চ বা শ্বেতসার প্রাকৃতিক পলিমার, স্টার্চ বা শ্বেতসার হচ্ছে প্রাকৃতিক পলিমার। আর উদ্ভিজ্জ হওয়া এটি বায়োডিগ্রেডেবল, উদ্ভিজ্জ হয় এটা বায়োডিগ্রেডেবল, ঠিক আছে। এই আমার বাকি রইল কি, বাকি রইল জিঙ্ক ক্লোরাইড। তাহলে 1:2 সংখ্যক অনুপাতে যুক্ত হয়, অর্থাৎ জিঙ্ক আয়ন 1:2 অনুপাতে যুক্ত হয়, হ্যাঁ। তারপরে এটা হচ্ছে জিঙ্ক ক্লোরাইড গঠন করে, ঠিক আছে। আর বাকি রইল তোমার পাকস্থলীর রস, মিথাইল অ্যালকোহল, হ্যাঁ। আর লাস্টে যেটা ছিল সেটা হবে মিথাইল অ্যালকোহল এবং পরে অম্লীয় রস, অম্লীয় রস আমরা যদি দেখি আবার একটু, পাকস্থলী হচ্ছে অম্লীয় রস, অম্লীয় রস মানে আমরা আবার দেখি যদি এখানে সর্বশেষ কী দেখতে পেলাম সেটা একটু দেখে নেই, তারপরে আমরা উত্তরগুলি এক এক করে বিশ্লেষণ করব। গয়টার লাল, ওই তো লাস্টে যেটা থাকবে সেটা। যাই হোক, এরপরে আমরা চলে যাবো পরের প্রশ্ন। পরের প্রশ্ন যদি এক এক করে উত্তরগুলি দেখে নেই, তোমরা একটু দেখে নাও। হ্যাঁ, এটা 2 নম্বর, চুম্বক দৈর্ঘ্য, চুম্বক দৈর্ঘ্যের সাথে কার মিল, চুম্বক দৈর্ঘ্য দক্ষিণ মেরু উত্তর মেরু। তো শুধু আলোক, আমরা উত্তরটা দেখে নিই একসাথে এক নজরে। একের সাথে ডি, তো একের সাথে উত্তর ও দক্ষিণ মেরু চুম্বক দৈর্ঘ্য। তারপরে 2-এর সাথে ই, 2-এর সাথে ই হচ্ছে দিনের বেলায় বাবলা গাছ, সূর্যের তাপের প্রভাব, প্রাকৃতিক বর্ণালী। 3-এর সাথে এফ, 3-এর সাথে এফ রংধনু। তারপরে তারের পাক সংখ্যা বৃদ্ধি, হ্যাঁ। 4-এর সাথে বি, 4-এর সাথে বি এবং 5-এর সাথে এলইডি, 5-এর সাথে এ তড়িৎ শক্তির আলো। ক্রিয়া প্রতিক্রিয়া 6 নম্বরে সি, সমান মানের কিন্তু বিপরীত। আচ্ছা, হয়ে গেল। এরপরের প্রশ্ন, পরের প্রশ্ন হচ্ছে তোমার কি, আমরা যদি দেখি প্রোটিন শক্তির অভাব, নিডেরিয়া, তারপর মাটি থেকে জল ও খনিজ পদার্থ শোষণ। আচ্ছা, আমরা একসাথে উত্তরটা যদি দেখিয়ে দিই, নিডেরিয়া প্রবাল, তারপর রিসার্পিন সর্পগন্ধা, তোমরা মিলিয়ে নেবে। কার্বন ডাইঅক্সাইড উদ্ভিদের খাদ্য তৈরি উপাদান, যক্ষা, মাইকো ব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, মূলরোম জল ও খনিজ পদার্থ শোষণ, বায়োডাইভার্সিটি হটস্পট সুন্দরল্যান্ড, মেরামাস অপুষ্ট, ইউক্যালিপটাস কোয়ালার খাদ্য, মানসিক অবসাদ, ঘুম ও ক্ষুধার পরিবর্তন, অ্যালার্জি, চাকা লাল দাগ, কলেরা, কলেরা হচ্ছে চাল ধোয়া জলের মতো মল। হ্যাঁ, এভাবে এক এক করে আমরা কিন্তু উত্তরগুলো দিয়ে দিচ্ছি। এবার 6 নম্বরের প্রশ্ন যাব। 6 নম্বরের প্রশ্ন আমরা যদি দেখি, 6 নম্বরের প্রশ্নে কী আছে, একটি বস্তুর উপর 10 নিউটন এবং খ
7 নিউটন বল প্রয়োগ করা হলে উভয় ক্ষেত্রে কৃতকাজের পরিমাণ সমান হলে কোন ক্ষেত্রে বস্তুর সরণ বেশি হবে? প্রয়োজনীয় ধারণা। কৃতকাজের সূত্র হচ্ছে ডাব্লিউ সমান পিএস, যেখানে ডাব্লিউ হচ্ছে কৃতকাজ, পি হচ্ছে প্রযুক্ত বল, এস হচ্ছে সরণ। কৃতকাজ একই বল সরণ ব্যস্তানুপাতিক, কাজে দুটি ক্ষেত্রে কৃতকার্য সমান। ক্ষয়ের ক্ষেত্রে বল 10 নিউটন, ক্ষয়ের ক্ষেত্রে বল 7 নিউটন। যেহেতু সরণ সমান কৃতকার্য ইকুয়াল নট বল ডিভাইডেড বল, তাই বলের ক্ষেত্রে সরণ বেশি হবে। চূড়ান্ত উত্তর ক্ষয়ের ক্ষেত্রে, অর্থাৎ যেহেতু বল প্রয়োগ করলে বস্তুর সরণ বেশি হবে। এরপরের প্রশ্ন হচ্ছে 2 নম্বরে, এমন একটি উদাহরণ দাও যেখানে প্রতি মুহূর্তে বেগের পরিবর্তন হলে রৈখিক ত্বরণের মান অপরিবর্তিত থাকে। তাহলে আমরা যদি উত্তর বলি, ভবিষ্যতে একটি পাথরকে উপর থেকে দিক থেকে ছুঁড়ে দিলে আমরা চূড়ান্ত উত্তরগুলোই দেখব, তার বেগ প্রতি মুহূর্তে পরিবর্তিত হলে রৈখিক ত্বরণের মান অপরিবর্তিত থাকে। এরপরের প্রশ্ন, কুলার সাহায্যে চাল ঝাড়া হচ্ছে, এটি কোন ধরনের জাইডের উদাহরণ? কুলার সাহায্যে চাল ঝাড়া হচ্ছে, এটি হচ্ছে তোমার স্থিতি জাইডের উদাহরণ। পরের প্রশ্ন, সুইচ অন করলে কোন বর্তনী মুক্ত না বদ্ধ হয়? সুইচ অন করলে বর্তনী বদ্ধ হয়। পরের প্রশ্ন, একটি লোহার টুকরাকে শক্তিশালী চুম্বকের সামনে আনলে সেটি সাময়িকভাবে চুম্বকের মতো আচরণ করে, চুম্বকের কোন ধর্মের জন্য এটি ঘটে? এটার উত্তর হবে এটি চুম্বক আবেশ ধর্মের জন্য ঘটে। এরপরের প্রশ্ন 6 নম্বর, আয়নাকে PAC ও MTH অক্ষরগুলোর মধ্যে কোন অক্ষরগুলো প্রতিবিম্ব পার্শ্ব পরিবর্তন ঘটবে না? AOMT। আর অপ্রতিসম হচ্ছে PCS। হ্যাঁ, এটা হচ্ছে উত্তর। এরপরের প্রশ্ন হচ্ছে, এমন একটি পদার্থের উদাহরণ দাও যাকে তাপ দিলে গলন না হয় সরাসরি গ্যাসীয় অবস্থায় পরিণত হয়। এটা হচ্ছে কর্পূর। কর্পূরকে তাপ দিলে সরাসরি গ্যাসীয় হবে। সমীকরণে একটি বিয়োজন বিক্রিয়ার উদাহরণ দাও। একটি বিয়োজন বিক্রিয়া হচ্ছে ফসফরাস পেন্টাক্লোরাইড ফসফরাস ট্রাইক্লোরাইড যোগ ক্লোরিন, এটাই হবে উত্তর। এটি বিয়োজন বিক্রিয়া। এরপরের প্রশ্ন হচ্ছে, অ্যাসিড ক্ষার প্রশমন বিক্রিয়া একটি ব্যবহারিক প্রয়োগের উদাহরণ দাও। আমরা চূড়ান্ত উত্তরটা যদি দেখি, অ্যাসিড ক্ষার অ্যাসিড হাইড্রোক্লোরিক ক্ষার সোডিয়াম নাইট্রেটের সাহায্যে অজ্ঞাত ঘনত্ব নির্ণয় করা যায়। পরিবর্তনশীল যোজ্য আছে এমন দুটি ধাতুর চিহ্ন লেখো, প্রত্যেকটি একটি করে উদাহরণ দাও। এটা হচ্ছে তোমার একটি করে চিহ্ন যদি বলি, সেটা হচ্ছে কি কপার, আয়রন, কারণ কপার ক্লোরাইডের যোজ্যতা 1, কিউপ্রাস ক্লোরাইডের যোজ্যতা 2। কিউপ্রাস ক্লোরাইড, কপার ক্লোরাইড। তারপর আয়রন, ফেরাস ক্লোরাইডের যোজ্যতা 2, ফেরিক ক্লোরাইডের যোজ্যতা 3। দুটি ধাতু হলো কপার এবং আয়রনের যোজ্যতা বলে দিলাম। এরপরে অ্যাসিড ক্ষার প্রশমন বিক্রিয়া একটি ব্যবহারিক প্রয়োগের উদাহরণ দাও। অ্যাসিড ক্ষার প্রশমন বিক্রিয়ায় যদি উত্তর দেই, তাহলে অ্যাসিড হাইড্রোক্লোরিক এবং ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইড নাইট্রেশনের সাহায্যে অজ্ঞাত ঘনত্ব নির্ণয় করা যায়। এরপরের প্রশ্ন 10, পরিবর্তনশীল যোজ্যতা আছে এমন দুটি ধাতুর চিহ্ন লেখো, প্রত্যেকটি একটি করে উদাহরণ দাও। পরিবর্তনশীল, এটা আমরা উদাহরণ বলে দিলাম। এরপরে খাবার তৈরিতে আর্জেন্টাম ব্যবহার করা হয় কেন? খাবারের স্বাদ বৃদ্ধি করার জন্য এজিনোমাটা ব্যবহার করা, আর্জেন্টাম না এজিনোমাটা। তারপর লোহিত রক্তকণিকায় থাকা একটি প্রোটিনের নাম লেখো। লোহিত রক্তকণিকায় থাকা একটি প্রোটিনের নাম হচ্ছে হিমোগ্লোবিন। পরের প্রশ্ন, দাঁত ও হাড়ের গঠন মজবুত করে কোন খনিজ মূল? দাঁত ও হাড়ের ক্যালসিয়াম। এরপরের প্রশ্ন, খাদ্যতন্তু পাওয়া যায় এমন একটি খাবারের নাম লেখো। খাদ্যতন্তু পাওয়া যায় এমন একটি বাঁধাকপি। এরপরের প্রশ্ন, বেলের শাখাকণ্টক কী ধরনের রূপান্তরিত কাণ্ড? এটা হচ্ছে বেলের শাখাকণ্টক রূপান্তরিত বায়বীয় কাণ্ড। এরপরের প্রশ্ন, অন্যান্য শর্ত একই থাকলে হালকা ও ভারী অণুর ক্ষেত্রে ব্যাপনে কী পার্থক্য দেখা যায়? অন্যান্য শর্ত একই থাকলে হালকা অণুর তুলনায় ভারী অণুর ব্যাপন ধীরে ঘটে। এরপরের প্রশ্ন, অভিস্রবণ কোন ধরনের পর্দার মাধ্যমে দ্রাবকের অণুর আসা যাওয়া ঘটে? অভিস্রবণে তোমার কী হলো, অর্ধবৈধ পর্দার মাধ্যমে দ্রাবকের অণুর আসা যাওয়া ঘটে। এরপরের প্রশ্ন, প্লাজমোডিয়াম ভাইভেক্স কোন রোগের জীবাণু? প্লাজমোডিয়াম ভাইভেক্স মূলত ম্যালেরিয়া রোগের জীবাণু। এরপরের প্রশ্ন, নোংরা জলে কোন ধরনের মশা ডিম পারে? নোংরা জলে স্ত্রী কিউলেক্স মশা নোংরা জলে ডিম পারে। এরপরে প্রশ্ন, ফ্লোরোসেন্ট ভাল্ব তৈরি করতে কোন ধাতুর বাষ্প ব্যবহার করা হয়? ফ্লোরোসেন্ট ভাল্ব তৈরি করতে পারদের বাষ্প ব্যবহার করা হয়। এরপরে প্রশ্ন, একটি দ্বিবীজপত্রী বীজের বীজত্বকের স্তরগুলোর নাম লেখো। দ্বিবীজপত্রী বীজের বীজত্বকের স্তরগুলো দুটি স্তর, একটা হচ্ছে বহিত্বক, একটা অন্তত্বক। এরপরে প্রশ্ন 7 নম্বর, মহাকাশে যে রংধনু দেখা যায় তা আসলে কি এবং আলোর কোন ধর্মের জন্য ঘটে? প্রিজম ছাড়া কিভাবে তা সম্ভব? এটা 2 নম্বরের প্রশ্ন। আকাশে দেখা রংধনু সূর্যের সাদা আলোর বিচ্ছুরণের প্রকৃতির ঘটনা। আলোর বিচ্ছুরণ ধর্মের জন্য রংধনু সৃষ্টি হয়। আকাশে ভাসমান জলকণাগুলো প্রিজমে কাজ করা, যার ফলে সূর্যের সাদা আলো 7টি বর্ণে বিভক্ত হয়। উষ্ণতার কোন মান সেলসিয়াস ফারেনহাইট স্কেল উভয় সমান -40°। শুষ্ক বায়ু যে তড়িতের কুপরিবাহী তা কীভাবে প্রমাণ করবে? শীতকালে বায়ু শুষ্ক থাকে, কোনো তড়িৎ বর্তনী সংযোগ স্থলে শুষ্ক বায়ু রাখলে তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হয় না, সংশ্লিষ্ট
বৈদ্যুতিক সংযম সচল হয় না, তাই প্রমাণ হয় যে শুষ্ক বায়ু উপরিবাহী। এরপরে গিয়ে হলো দুটি স্টেশনের দূরত্ব 400 কিলোমিটার। একটি ট্রেন আপ যাওয়ার ফলে 50 কিলোমিটার বেগে যায় এবং ডাউন 40 কিলোমিটার বেগে ফিরে আসে। যাতায়াত ট্রেনটির গড় নির্ণয় করে। যাওয়ার সময় 40/50 8 ঘন্টা, আসার সময় 400/40 10 ঘন্টা। মোট দূরত্ব 400 + 400 18 কিলোমিটার। মোট সময় 8 + 10 অর্থাৎ 18 ঘন্টা। তাহলে আমরা মোট দূরত্ব ডিভাইডেড মোট সময় অর্থাৎ 44.44 কিলোমিটার পার আওয়ার উত্তর। ঠিক আছে। এরপরে একটি খেলার বলকে ক্যাচ করার পর শুদ্ধ হাতকে বলের গতির দিকে কিছুটা সরিয়ে নেওয়া হয় কেন? খেলার বলটি গতিশীল অবস্থায় থাকায় গতিজাতের প্রভাবে তার গতি বজায় রাখার চেষ্টা করে। হঠাৎ হাত দিয়ে বলটিকে থামালে হাতে বেশ আঘাত লাগতে পারে, তাই বল ধরার সময় হাতকে বলের গতির দিকে কিছুটা সরিয়ে নেওয়া হয়, ফলে বলের গতি ধীরে ধীরে কমে এবং আঘাতের প্রভাব কম হয়। এরপর পরের প্রশ্ন, একটি খালি বালতির ভিতরে তলদেশে একটি কয়েন রেখে বালতিটি জলপূর্ণ করার পর উপর থেকে দেখলে কয়েনটি কিছুটা উপরে উঠে আসছে বলে মনে হয় কেন? কয়েনে থাকা আলো জল থেকে বায়ুতে প্রবেশ করে সময়ে প্রতিষ্ঠিত হয় এবং অবিলম্ব থেকে দূরে সরে যায়। এই আলোক রশ্মি চোখে প্রবেশ করলে চোখে আলোর সরলরেখায় চলার ধারণা অনুযায়ী রশ্মির পিছনের দিকে অনুসরণ করে, ফলে কয়েনটি প্রতিবিম্ব প্রকৃত অবস্থানের চেয়ে কিছুটা উপরে বলে মনে হয়। এরপরে থার্মোসেটিং প্লাস্টিক বলতে কী বোঝায়? যে ধরনের প্লাস্টিক একবার শক্ত হয়ে গেলে তাপ দিলেও আর তার আকৃতি পরিবর্তন করা যায় না, তাকে থার্মোসেটিং প্লাস্টিক বলে, যেমন টিফিন বক্স, জলের বোতল। এরপরের প্রশ্ন হচ্ছে, সিস্টেমের বালি দিয়ে ঢালাই করার পর দিন থেকে ঢালাইতে জল দেওয়া হয় কেন? জল সংস্পর্শে সিমেন্টের ক্যালসিয়াম অক্সাইড হাইড্রোক্সাইডে পরিণত হয় এবং বিভিন্ন সিলিকেট যৌগ জলের সঙ্গে যুক্ত হয়। এই রাসায়নিক বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়, তাই ঢালাইয়ের পর থেকে জল দেওয়া হয় যাতে ঢালাই ভালোভাবে জমাট বাঁধে এবং অতিরিক্ত তাপের কারণে ফেটে যাওয়ার সম্ভাবনা কম থাকে। প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া, বিপরীত বিক্রিয়া কী ধরনের বিক্রিয়া বলা যেতে পারে? একটু উদাহরণ দাও। প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া, অনেকগুলো পদার্থ মিলে একটি পদার্থ তৈরি হয়। এর বিপরীত হলো বিয়োজন বিক্রিয়া, যেখানে একটি যৌগ ভেঙে একাধিক পদার্থ তৈরি হয়, যেমন চুনাপাথর ক্ষুদ্রত করে পোড়া চুনো, কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। এরপর পরের প্রশ্ন, সমীকরণ দুটির সমতা বিধান করো। 7 নম্বরের প্রশ্ন কিন্তু আমরা চলছি। রাসায়নিক সমীকরণের দুই পাশে প্রতিটি মৌলের পরমাণু সংখ্যা সমান করতে হবে। পদার্থ সমীকরণগুলো সমতা বিধান করার মূল নিয়ম হচ্ছে বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের সংকেতের আগে উপযুক্ত সংখ্যা বসিয়ে উভয় পক্ষের পরমাণু সংখ্যা সমান করা হয়। দুটি কৃত্রিম পলিমারের নাম লেখো। একটা হচ্ছে পিইটি, একটা পলিথিন। এরপরের প্রশ্ন, মানবদেহের ওজনের প্রায় 97% যে 4টি মৌলের মিলিত ভর, সেই মৌলগুলোর নাম লেখো। হাইড্রোজেন, নাইট্রোজেন, কার্বন, অক্সিজেন। চামড়ার নিচে লিপিডের স্তরের প্রয়োজনীয়তা কী? চামড়ার নিচে লিপিডের স্তর দেহের তাপ বাইরে বেরিয়ে যাওয়া রোধ থেকে দেহের তাপ নিয়ন্ত্রণ করে, বাইরের আঘাত থেকে দেহকে রক্ষা করে। এরপর পরের প্রশ্ন, ম্যালেরিয়া রোগের একটি গৌণ পোষকের নাম লেখো। মুখ্য পোষক হচ্ছে স্ত্রী অ্যানোফিলিস মশা, গৌণ পোষক মানবদেহ। হাড় ও দাঁতের গঠন ঠিক রাখা কোন কোন ভিটামিনের কাজ? হাড় ও দাঁতের গঠন ঠিক রাখার সাহায্যে ভিটামিন সি এবং ভিটামিন ডি। এরপরের প্রশ্ন 16 নম্বর, খাবার তৈরি করতে গাছ পরিবেশ থেকে কোন কোন উপাদান গ্রহণ করে? গাছ খাদ্য তৈরির জন্য বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড, মাটি থেকে জল, মাটি থেকে খনিজ লবণ গ্রহণ করে, সূর্যালোক উপস্থিতি খাদ্য তৈরি করে। জল শোষণ ছাড়াও মূলের অন্য দুটি কাজ লেখো। খনিজ লবণ শোষণ করা, গাছকে মাটির সঙ্গে যুক্ত করে আটকে রাখা। এরপর পরের প্রশ্ন হচ্ছে 18 নম্বর, খাদ্য সঞ্চয় করে এমন একটি পাতার নাম লেখো। ফণিমনসার পত্রকণ্ঠ খাদ্য সঞ্চয় করে। অতিরিক্ত বাষ্পমোচনের বাধা সৃষ্টি করে এমন একটি পাতার নাম লেখো। ফণিমনসা গাছের পাতা। এই পাতাগুলো কাঁটায় রূপান্তরিত হয়ে অতিরিক্ত বাষ্পমোচন কমাতে সাহায্য করে। একটি স্বপরাগী একটি ইতরপরাগী ফুলের নাম লেখো। স্বপরাগী শিয়ালকাঁটা এবং ইতরপরাগী জুঁই। এরপর পরের প্রশ্ন 21, পরিবেশে এমন দুটি গ্যাসীয় পদার্থের নাম লেখো যাদের বিশ্ব উষ্ণায়নে ভূমিকা আছে। একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, একটা সালফার ডাইঅক্সাইড। ভারতের ভৌগোলিক সীমার মধ্যে আছে এমন দুটি বায়োডাইভার্সিটি হটস্পটের নাম লেখো। একটা পূর্ব হিমালয়, একটা সুন্দরল্যান্ড। এরপর পরের প্রশ্ন আমরা যাবো 8 নম্বরের প্রশ্ন। আমরা 8 নম্বরের প্রশ্নটা একটু দেখে আসি। এখানে তোমার 3 নম্বরে একটি বর্তনী ছবি আঁকো যাতে দুটি ভাল্ব, 4টি সেল দিয়ে তৈরি, ব্যাটারির প্রয়োজন মতো একটি করে সুইচ অন অফ করা যায়। এটা তোমরা ভালো করে দুটি ভাল্ব, 4টি সেল দিয়ে তৈরি ব্যাটারি, তারও একটি সুইচ দিয়ে একটি বর্তনী আঁকো নিজেরা। দুটি ভাল্ব শ্রেণী সমবায় যুক্ত করে পর্যায়ক্রমে তোমাদের সিস্টেমটা আমি এখানে বলে দিয়েছি। এরপরে একটি কাঁচের গ্লাসের উপর একটি কার্ডবোর্ড রাখা আছে। কার্ডবোর্ডটির মাঝখানে রয়েছে একটি কয়েন। কার্ডবোর্ড জোরে টোকা মারলে তা সিটকে সরে যাবে, কিন্তু কয়েনটি গ্লাসে পড়ে যাবে। কারণ কি ব্যাখ্যা করো। এটার উত্তর হচ্ছে এটি স্থিতিজাগ্যের একটি উদাহরণ।
নিউটনের প্রথম সূত্র অনুযায়ী কোনো বস্তু স্থির অবস্থায় থাকলে তার উপর বাইরে থেকে লব্ধি বল প্রযুক্ত না হওয়া পর্যন্ত সেটি স্থির অবস্থায় থাকতে চায়। কার্ডবোর্ডের উপর কয়েনটি স্থির অবস্থায় ছিল। কার্ডবোর্ডে জোরে টোকা দিলে কার্ডবোর্ডের উপর বল প্রযুক্ত হয়, ফলে কার্ডটি দ্রুত সরে যায়। কয়েনটি স্থির অবস্থায় বজায় রাখতে চায়, তাই কার্ডবোর্ড সরে গেলেও কয়েনটি প্রায় আগের স্থানেই থাকে। ফলে কয়েনটি নিচের গ্লাসের মধ্যে পড়ে যায়। এটি স্থিতিজাতির কারণে ঘটে। কার্ডবোর্ডকে জোরে টোকা দিলে কার্ডবোর্ড সরে যায়, কিন্তু কয়েনের স্থির অবস্থা বজায় রাখতে চায়, তাই কার্ডবোর্ড সরে গেলে কয়েনটি গ্লাসের মধ্যে পড়ে যায়। এটি নিউটনের প্রথম সূত্র দ্বারা ব্যাখ্যা করা যায়। পরের প্রশ্ন হচ্ছে, একটি স্বচ্ছ জলের ডোবায় তলদেশের কাছাকাছি একটি মাছ স্থির হয়ে ভেসে আছে। পার থেকে একজন ব্যক্তি মাছটিকে লক্ষ্য করে গুলি করলে বারবার গুলি মাছটিকে ফসকে যায়। এর কারণ ব্যাখ্যা। এখানে আলোচ্য বিষয়টি হল মাধ্যম পরিবর্তনের ফলে গুলির গতিপথের পরিবর্তন। তোমার দেওয়া উত্তর অনুযায়ী বায়ু থেকে ঘনমাধ্যমে জলে প্রবেশ করার সময় এখান থেকে উত্তর দেবে গতিপথের পরিবর্তন ঘটে, ফলে মাছকে লক্ষ্য করে গুলি ছোড়া হলে জলে প্রবেশ করার পর তার গতিপথ পরিবর্তিত হতে পারে এবং গুলি মাছকে ফসকে যেতে পারে। পরের প্রশ্ন, কোনো বস্তুর উপর প্রযুক্ত বলের পরিমাণ 3 গুণ করা হলে বস্তুর স্মরণ পূর্বের স্মরণের 5 গুণ হয়, কৃতকাজ পূর্বে কত গুণ হবে? তাহলে ডাব্লিউ সমান কাজ হচ্ছে বল ইন্টু স্মরণ ধরি, প্রাথমিক বলে প্রাথমিক স্মরণ ডি, তাহলে প্রাথমিক কৃতকার্য এফডি। এখন বল 3 গুণ করা হলে নতুন বল 3F, স্মরণ 5 গুণ হলে নতুন স্মরণ 5D, তাই নতুন কৃতকার্য ডাব্লিউ সমান 3F ইন্টু 5D, অর্থাৎ 15FD। কৃতকাজ এফডি, এটাকে একটা দ্বারা ভাগ করলে 15 গুণ, অর্থাৎ 15 গুণ হবে। পরের প্রশ্ন 5, একটি পরীক্ষার সাহায্যে বোঝাও যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল একই বস্তুর উপর প্রযুক্ত হয় না, তারা একই সঙ্গে প্রযুক্ত হয়। এর জন্য আমরা যদি উত্তরটা সঠিক উত্তর দিই, দেওয়ালকে হাত দিয়ে ঠেললে আমরা দেওয়ালের উপর বল প্রয়োগ করি, একই সময় দেওয়াল ও বিপরীত দিকে আমাদের হাতের উপর সমান প্রতিক্রিয়া বল প্রয়োগ করে, তাই ক্রিয়া ও প্রতিক্রিয়া একই সঙ্গে প্রযুক্ত হলে তা একই বস্তুর উপর প্রযুক্ত হয় না। এরপরের প্রশ্ন, 0 ডিগ্রি উষ্ণতায় 5 গ্রাম বরফকে কত তাপ দিলে 0 ডিগ্রি উষ্ণতায় 5 গ্রাম জলে পরিণত হবে? তাহলে এখানে বরফকে 0 ডিগ্রি তাপমাত্রায় জলে পরিণত করতে হলে গড়লের লিন তাপ লাগবে Q সমান ml। বরফের ভর 5 গ্রাম, বরফের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম। Q সমান 5 × 8 অর্থাৎ 80, অর্থাৎ 400 ক্যালোরি। প্রয়োজনীয় তাপ হচ্ছে 400 ক্যালোরি। পরের প্রশ্ন, জল ভেজা গায়ে দাঁড়ালে ঠান্ডা লাগে, কিন্তু জলে ভেজা গায়ে ঘূর্ণায়মান পাখার নিচে দাঁড়ালে বেশি ঠান্ডা লাগে কেন? আমরা যদি উত্তরটা দেখি তাহলে দেখতে পাবো পাখার কারণে বায়ুর বেগ বেড়ে যায় এবং শরীরের জল দ্রুত বাষ্পীভূত হয়। বাষ্পীভূতের জন্য শরীর থেকে বেশি তাপ গ্রহণ করে, ফলে শরীর দ্রুত ঠান্ডা হয় এবং বেশি ঠান্ডা অনুভূত হয়। তুমি যদি আরও ডিটেলস পড়তে চাও তাহলে বিস্তারিত উত্তরগুলি ভালো করে দেখবে। পরের প্রশ্ন 8 নম্বর, আলোর প্রতিফলনের জন্য আমরা কী কী সুবিধা পেতে পারি? আলোর প্রতিফলনের জন্য আমরা বিভিন্ন বস্তুকে দেখতে পাই এবং আয়নায় নিজেদের প্রতিফলন দেখতে পাই। বই পড়ার ক্ষেত্রে আলোর প্রতিফলন গুরুত্বপূর্ণ। এরপরের প্রশ্ন, পৃথিবী একটি বিরাট চুম্বক না হলে কী কী ঘটনা ঘটতো? পৃথিবী একটি বিরাট চুম্বক না হলে কিছু পরিযায়ী প্রাণীর দিক নির্ণয় পরিযান ব্যাহত হতে পারত এবং পৃথিবীর মেরু অঞ্চলে দেখা মেরুজ্যোতির ঘটনাও পরিবর্তন করত। এরপরে প্রশ্ন, কী কী উপায় শক্তির অপব্যবহার কমাতে পারি? তাহলে শক্তির অপব্যবহার কমানোর জন্য যেটা প্রয়োজনীয়, বৈদ্যুতিক যন্ত্র বন্ধ রাখা, জ্বালানি অপচয় কমানো, জলের অপব্যবহার বন্ধ করা এবং পরিবেশ বান্ধব পুনর্নবীকরণযোগ্য শক্তির ব্যবহার বাড়ানোর মাধ্যমে শক্তির অপব্যবহার কমানো যায়। পরের প্রশ্ন, কোথায় কোথায় সৌরশক্তি ব্যবহার করা হয়? বেশি সৌরশক্তি ব্যবহার করার কয়েকটা অসুবিধা লেখো। তাহলে সৌর প্যানেলের অসুবিধা হচ্ছে স্থাপনের জন্য বড় জায়গা প্রয়োজন হতে পারে। সৌরশক্তি, আমরা উত্তরটা যদি দেখে নেই, উদ্ভিদ খাদ্য তৈরিতে সৌরশক্তি ব্যবহার করবে, প্রাণীরা পরোক্ষভাবে এই শক্তি ব্যবহার করে। সৌরকোষের সাহায্যে সৌরশক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়, তবে সৌর প্যানেল তৈরির পরিবেশগত প্রভাব ও সূর্যালোকের উপর নির্ভরশীলতার কিছু অসুবিধা হয়। পরের প্রশ্ন 12, ঘূর্ণন গতি, বৃত্তাকার গতি, মিশ্র গতি একটি করে উদাহরণ দাও। ঘূর্ণন গতি উদাহরণ হচ্ছে চলন্ত পাখার ব্লেডের গতি। বৃত্তাকার গতি উদাহরণ ঘড়ির কাঁটার একটি বিন্দুর গতি। মিশ্র গতির একটি উদাহরণ চলন গাড়ির গতি। ঠিক আছে। পরের প্রশ্ন হচ্ছে, অতিরিক্ত কীটনাশক ব্যবহারের কয়েকটি কুফল লেখো। অতিরিক্ত কীটনাশক ব্যবহারের ফলে আমরা যদি উপকারী কীটপতঙ্গ নষ্ট হয়, মাটির গুণগণ ক্ষতিগ্রস্ত হয়, খাদ্য দূষিত হতে পারে এবং পরিবেশের জৈব বস্তুর ক্ষতি হতে পারে। এরপরে রক্তে নুন পরিমাণ বৃদ্ধি পেলে কী কী শারীরিক সমস্যা দেখা দিতে পারে? রক্ত অতিরিক্ত নুনের পরিমাণ বৃদ্ধি পেলে জল লবণের ভারসাম্য নষ্ট হতে পারে, রক্তচাপ বাড়তে পারে এবং দীর্ঘমেয়াদী হৃদযন্ত্র রক্তনালীর সমস্যা ঝুঁকি বাড়তে পারে। এরপরে মানবদেহের ক্যালসিয়াম ও আয়রনের প্রয়োজনীয়তা উল্লেখ করো। ক্যালসিয়াম হাড় ও দাঁতের গঠন দৃঢ়তার জন্য প্রয়োজন, হাড়ের স্বাভাবিক বৃদ্ধি রক্তক্ষরণে সাহায্য করে। আয়রন হচ্ছে হিমোগ্লোবিন তৈরির জন্য গুরুত্বপূর্ণ। হিমোগ্লোবিন শরীরের বিভিন্ন অংশ অক্সিজেন পরিবহনে সাহায্য করে। পরের প্রশ্ন 16, তোমার দেওয়া আসলে এই 16 প্রশ্নটা আমরা একটু দেখে আসি।
16 প্রশ্ন হচ্ছে কোনটা, এই যে এটা তোমাকে দুটি বর্ণহীন জলীয় দ্রবণ দেওয়া আছে, ক্ষারীয় ও অন্যটা অম্লে। কী কী পরীক্ষা তোমার যদি দেওয়া থাকে তাইলেই কিন্তু উত্তর দিতে পারবে, এখানে উত্তরটা আমি দেইনি। এবার দুটি বর্ণহীন জলীয় দ্রবণ দেওয়া আছে, একটি ক্ষারীয় এবং একটি অম্লীয়, কোনটি কোন ধরনের দ্রবণ তা কীভাবে নির্ণয় করবে? লিটমাস পেপারের সাহায্যে দ্রবণ দুটি শনাক্ত করা যায়। প্রথমে লাল লিটমাস, হ্যাঁ যে দ্রবণে তার নীল হবে সেটি ক্ষারীয়, নীল লিটমাস পেপার দিয়ে পরীক্ষা করলে যে দ্রবণে তা লাল হবে সেটি অম্লিক। এরপর পরের প্রশ্ন ব্যাপন। ব্যাপন বলতে কি বুঝো? একই উষ্ণতায় গ্যাসীয় ও দ্রবণ অবস্থায় ব্যাপনের মধ্যে কোনটি অপেক্ষাকৃত ধীর গতি? অণুগুলো স্বতঃস্ফূর্ত, আমরা যদি উত্তর দেখি, অধিক ঘনত্বের অঞ্চল থেকে কম ঘনত্বের অঞ্চলে অণুর স্বতঃস্ফূর্ত ছড়িয়ে পড়াকে ব্যাপন বলে। একই উষ্ণতায় দ্রবণে ব্যাপন গ্যাসের তুলনায় ধীরে ঘটে। এরপরের প্রশ্ন, উষ্ণতা বৃদ্ধিতে ব্যাপন কীভাবে প্রবাহিত হয়? উষ্ণতা বৃদ্ধি পেলে অণুগুলোর গতিশীলতা বৃদ্ধি পায়, ফলে অণুগুলো দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপনের হার বৃদ্ধি পায়। এরপর পরের প্রশ্ন, ব্যাকটেরিয়া কোষের কোষপ্রাচীর তৈরিতে বাধা পড়লে কী কী ক্ষতি হতে পারে? ব্যাকটেরিয়া কোষপ্রাচীর তৈরিতে বাধা পড়লে কোষপ্রাচীর অসম্পূর্ণ বা অনুপস্থিত হতে পারে, ফলে কোষের সুরক্ষা ও গঠন বজায় রাখা কঠিন হয় এবং শেষ পর্যন্ত কোষের মৃত্যু ঘটতে পারে। এরপর পরের প্রশ্ন, দেহের ওজন অতিমাত্রায় বেড়ে গেলে কী কী বিপদ ডেকে আনতে পারে? অতিরিক্ত দেহের ওজনের ফলে উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও অন্যান্য স্বাস্থ্য সমস্যার ঝুঁকি বাড়তে পারে। এরপর পরের প্রশ্ন, কী কী কারণে মানসিক সমস্যা দেখা দিতে পারে? পর্যাপ্ত ঘুমের অভাব, দীর্ঘস্থায়ী মানসিক চাপ, আঘাতমূলক অভিজ্ঞতা, পুষ্টির অভাব এবং শরীরের বিভিন্ন জৈবিক ভারসাম্যের পরিবর্তনের কারণে মানসিক সমস্যা দেখা দিতে পারে। এরপরে 22, জীবাণু সংক্রমণের ফলে খাদ্য বিষক্রিয়ার কয়েকটি লক্ষণ লেখো। জীবাণু সংক্রমণের ফলে কয়েকটি বিষক্রিয়ার লক্ষণ হচ্ছে বমি বমি ভাব, বমি, ডায়রিয়া, পেট ব্যথা, অরুচি, দুর্বলতা এবং হালকা জ্বর। এরপরে 23 নম্বরের প্রশ্ন, প্লেগ রোগ সংক্রমণ কিভাবে ঘটে? তাহলে প্লেগ ইয়ারসিনিয়া পেস্টিস ব্যাকটেরিয়ার কারণে হয়। আক্রান্ত ইঁদুরের শরীরে থাকা ফ্লির মাধ্যমে ইঁদুর থেকে মানুষের জীবাণু ছড়াতে পারে। নিউমোনিক প্লেগের ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তির মাধ্যমে সংক্রমণ ছড়াতে পারে। এরপর পরের প্রশ্ন 24 নম্বর, অ্যানোফিলিস এবং কিউলেক্স মশার 3টি পার্থক্য। ম্যালেরিয়ার পরজীবী বাহক হিসাবে পরিচিত এটা অ্যানোফিলিস, এবং ফাইলেরিয়া কিছু অন্যান্য রোগ জীবাণু বাহক হতে পারে। ম্যালেরিয়া সংক্রমণের সঙ্গে সম্পর্কিত, ফাইলেরিয়া সংক্রমণের সঙ্গে সম্পর্কিত। সাধারণত পরিষ্কার ও তুলনামূলক পরিচ্ছন্ন জলে প্রজনন করতে পারে। সাধারণত জমে থাকা দূষিত নোংরা জলে প্রজনন করতে পারে। এরপর পরের প্রশ্ন, জীবাণুকুশলতা শিক্ষার প্রয়োজনীয়তা লেখো। জীবাণুকুশলতা শিক্ষার প্রয়োজনীয়তা। জীবাণুকুশলতা শিক্ষা আত্মসচেতনতা, প্রতীতি, যোগাযোগ, সহানুভূতি, সমস্যা সমাধান, সৃজনশীলতা, চিন্তা এবং আবেগ ও মানসিক চাপ মোকাবেলার দক্ষতা গড়ে তোলা। তাই ব্যক্তিগত সামাজিক জীবনে এর গুরুত্ব অনেক। এরপরের প্রশ্ন, প্রদত্ত খাদ্য শৃঙ্খলটি সম্পূর্ণ করলো। ফুলের মধু, ফুলের মধুর সাথে প্রজাপতি, ব্যাঙ, সাপ, বাজ পাখি। এরপরের প্রশ্ন হচ্ছে 27, চোরা শিকারের ফলে একটি বনে বাঘ বা অন্য বড় মাংসাশী প্রাণীর সংখ্যা খুব কমে গেলে কী ফলাফল হতে পারে? বাঘ ও অন্যান্য বড় মাংসাশী প্রাণীর সংখ্যা কমে গেলে খাদ্য শৃঙ্খলের ভারসাম্য নষ্ট হতে পারে এবং বাস্তুতন্ত্রের স্বাভাবিক ভারসাম্য বিঘ্নিত হতে পারে। এরপরে বিভিন্ন উষ্ণায়নের ফলে হিমবাহ গলে গেলে কী কী সমস্যা দেখা দিতে পারে? বিস্তারিত উত্তর যদি দেখো, বিশ্ব উষ্ণায়নের ফলে হিমবাহ গলে গেলে সমুদ্রের জলস্তর বৃদ্ধি পেতে পারে, ফলে উপকূলীয় অঞ্চল, বন্যা ও ভূমিপ্লাবন ঝুঁকি বাড়বে এবং মানুষ ও জীবজন্তুর ক্ষতি হতে পারে। 29, কলেরা রোগীর শরীরে নুন, গ্লুকোজ মেশানো জল প্রবেশ করানো হয় কেন? কলেরা অতিরিক্ত ডায়রিয়ার ফলে শরীর থেকে প্রচুর জল ও লবণ বেরিয়ে যায়, তাই শরীরে হারানো জল ও ইলেকট্রোলাইট পূরণ করার জন্য নুন, গ্লুকোজ মেশানো জল বা ওআরএস দেওয়া হয়, এতে পানি শূন্যতা কমাতে সাহায্য করে। এরপরে 9 নম্বরের প্রশ্ন, প্রদত্ত সূত্রের সাহায্যে প্রাণীটির নাম নির্ণয় করো। সারা দেহ রোমে ঢাকা থাকে, বুক ধূসর রঙের, পিঠে 4টি লম্বা কালো দাগ আছে, নানা রোগ ছড়ায়। এটা মূলত কি? প্রদত্ত তথ্য বিশ্লেষণ করে দেখা যায় প্রাণীটি হলো কাঠবিড়ালি। এরপর পরের প্রশ্ন, আমরা প্রশ্নটা আবার দেখি। আমার দেহে সারা রোম ঢাকা এরকম, আমি সারাক্ষণ তোমাদের চারপাশেই আছি, চুনাপাথর উত্তপ্ত করলে আমাকে ভাবে আমি বিশ্ব উন্নয়নের অন্যতম কারণ আমার সাহায্যে গাছেরা খাবার তৈরি করে, কার্বন ডাইঅক্সাইড। তাহলে উত্তর হবে বি নম্বর, কার্বন ডাইঅক্সাইড। এরপর পরের প্রশ্ন 10 নম্বরে মিলাতে হবে। মিলাতে যে প্রক্রিয়ায় ধূপের গন্ধ ছড়িয়ে, আমরা যদি এক এক করে উত্তর দিই, যে প্রক্রিয়ায় ধূপের গন্ধ ছড়ায় সেটা হচ্ছে কি? ব্যাপন। তারপরে গিয়ে হলো তোমার যে প্রক্রিয়ায় ধূপের গন্ধ ছড়ায়। তারপরে একটি মিথগত কাণ্ডের ইংরেজি নাম পটেটো। কম্পিউটার তথ্যের ভাণ্ডার বলা হয় হার্ড ডিস্ক। নিয়ম বা হার্ড ডিস্ক অনুযায়ী শিয়াল কাটা বীজের তেল মেশানো সরষের তেল যে রোগ হয়, ড্রপসি রোগ হয়, এবং যে ছত্রাক থেকে পেনিসিলিন তৈরি হয় হচ্ছে পেনিসিলিয়াম। 1, 2, 3 এবং 6 হচ্ছে কি? মশা। তা যে ছত্রাক থেকে
এরপরের প্রশ্ন গিয়া 10 নম্বর হয়ে গেল। 11 নম্বরের প্রশ্ন, একটি ফলের ছবি, একে বহিতক, অন্ততক ও বীজের অবস্থান দেখাও। তাহলে আমার এটা একটা করে যদি দেখি, একটি ফলের উপর থেকে নিচে যদি বলি, প্রথমে বহিতক, তারপর মধ্যতক, তারপর অন্ততক, ঠিক আছে। অর্থাৎ ফলত্বকের বাইরের স্তরকে বহিতক বলে, এটি পাতলা চামড়ার মতো সাধারণ খোসা থেকে তৈরি। এর পরের স্তর হালকা মধ্যতক, এটি সাধারণত রসালো সারযুক্ত হয়। সবচেয়ে ভিতরের স্তর হলো অন্ততক, এটি সাধারণত শক্ত বীজক আবৃত থাকে। চিত্রে বহিতক, অন্ততক, এভাবে তোমরা প্রথমে পাতলা স্তর বহিতক, ভিতরের রসালো স্তর মধ্যতক এবং অন্ততক হচ্ছে বাইরের স্তর। এরপরের প্রশ্ন, পাশের ছবিতে গর্ভমুণ্ড, গর্ভদণ্ড এবং গর্ভাশয় অবস্থান দেখাও। তাহলে গর্ভের তোমার প্রথমে গর্ভমুণ্ড, তারপরে গর্ভদণ্ড, গর্ভাশয়। উপর থেকে নিচে যদি বলি, প্রথমে গর্ভমুণ্ড, তারপরে গর্ভদণ্ড, তারপরে গর্ভাশয়। এভাবে তোমাদের উত্তরগুলি ঠিক করে দিবে। এই ছিল তোমার এই ভিডিওর আদ্যপান্ত। আশা করি ভিডিওটি যদিও একটু বড়, কিন্তু তোমার নমুনা প্রশ্নপত্র, অর্থাৎ নমুনা প্রশ্ন, তোমার বইয়ের টেক্সট বইয়ের যে নমুনা প্রশ্ন, সেটা ক্লিয়ার বুঝতে গেলে তোমার সম্পূর্ণ একসাথে যদি ভিডিওটা দেওয়া হয়, তখনই কিন্তু ক্লিয়ার বুঝতে পারবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর যদি তোমাদের আরও কোনো ভিডিওর প্রয়োজন থাকে, অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে वीडियोस জানাবে। बनाने ধন্যবাদ हैं সবাইকে। फिल्मोरा है ना।